যে উনি যে ভয়ঙ্কর শব্দটি উচ্চারণ করলো, এখন ধরেন গণভোট আর নির্বাচন একসাথে হলো, তাহলে ডাবল ব্যালট হলো। এই ডাবল ব্যালট কিন্তু মেশিনে গোনা হবে না, হাতে গোনা হবে। এইটা কয়দিন লাগবে আমি জানি না, এক। দুই হচ্ছে এই যে গণভোটে হানা যে দিবে, 84টা সংস্কার প্রস্তাব আছে, এর ভিতরে 4টার মধ্যে হ্যাঁ অথবা না দিতে হবে, এইটা থাকবে। এবং আদেশের উপরে বলা হয়েছে যে গণভোটের সংস্কারের উপর 4 দফার উপরে না, 4 দফার উপরে একটা হা না দিতে হবে আদেশের উপরে। আমার প্রথম প্রশ্ন হলো আদেশটা অবৈধ, কারণ এটা সাংবিধানিক সরকার 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে। সুতরাং আদেশ দেওয়ার ইখতিয়ার প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা কারো নাই। সুতরাং এই আদেশটাই অবৈধ। তার উপরে গণভোট হবে। গণভোটে 84টা সংস্কার আপনি 4 নাম্বার করে আপনি হানা দিতে গেলেন। স্বাভাবিকভাবে আপনি দেখেন ইতিমধ্যেই একটা ধারণা তৈরি হয়েছে, আমার ধারণা বিএনপির সব ভোটার না ভোট দিয়ে ফেলবে। এবং আওয়ামী লীগ সমর্থক যদি ভোট কেন্দ্রে যায়, এমপি প্রার্থী কাকে দিবে সেটা ভিন্ন কথা, কিন্তু এই গণভোটে কিন্তু না দিয়ে দিতে পারে। হ্যাঁ, তাহলে গণভোট যদি হেরে যায়, বিএনপি প্রার্থীরা কেন না ভোট দিবে গণভোটে? বিএনপি কি আসলে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে? প্রচারণা চালাচ্ছে না, অলরেডি মানসিকতা তৈরি হয়েছে। কারণ অনেকগুলা নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, সেগুলা এখন এটার ভিতরে নাই, প্রস্তাবের মধ্যে নাই। তো না ভোট, নো কনফিডেন্স দুটো ইস্যু। একটা হলো হানা ভোটে নাই, দুই হচ্ছে এটা তো নো কনফিডেন্স দেওয়া। ধরেন বিএনপি সরকার গঠন করলো, তাহলে তো সংসদে এটা পাস হবে না। নোট অফ ডিসেন্ট মানতে তো কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। গতকাল আইন উপদেষ্টা বলেছে যে 30টি বিষয় সংবিধান সম্পর্কিত প্রস্তাবের রাজনৈতিক দলগুলোর সবার ঐক্যমত্য হয়েছে, সে বিষয়গুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। বাধ্য থাকবে কি? এটাকে আইন করছেন? ব্যাপারটা হলো ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং। সবাই একমত হচ্ছে, আপনার স্বাক্ষর করেছে, এটা নীতিগতভাবে একমত হয়েছে, সেটা সংসদে পাশ করবে। কিন্তু আপনি তো 84টা সংস্কার একসাথে দিচ্ছেন, ওর ভিতরে নো কনফিডেন্সে জামাতের আছে 4টা, বিএনপির আছে প্রায় 19টা, এনসিপিরও একটা আছে। তো ওই নো কনফিডেন্সগুলো গেল কোথায়? নো কনফিডেন্স রেখে বলা হয়েছে যে, তখন আলোচনা হয়েছে নো কনফিডেন্সগুলা এইটা তাদের ইশতেহারে দিবে, ইশতেহারে দিলে পাশ করলে সে বাস্তবায়ন করবে, না হলে নাই বলছে। এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম বলছিল যে রাজনৈতিক দলগুলো যে সংস্কারে একমত হয় সেটা নিয়ে আমরা নির্বাচনে যাব, যদি একমত যেগুলোতে না হয় আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে। ওইটা তো ছিল। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ঐক্যবদ্ধ কমিশন করে সব ইস্যুতে একমত করার চেষ্টা করা, এটি অবৈজ্ঞানিক, এটি অবাস্তব। কারণ রাজনৈতিক দল আছে 30টা নিয়ে বসছে না, 30টা নীতি আদর্শ আলাদা। যদি একই হয় তাহলে তো বাকশাল হয়ে গেল, একদল হলো, তাহলে তো দল থাকলো না, সবকিছুতে একমত হলো। তো সুতরাং এই যে 84টা আপনি শিওর থাকেন আমার কাছে না ভোট মেজরিটি, তখন কি করবেন? কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশন আমরা যেমনটা জানি আলোচনাটা শুরু করেছিল 696টা প্রস্তাব নিয়ে, কিন্তু সেটা হয়েছে, কিন্তু 84টা প্রস্তাবে আলোচনা হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ 84টা প্রস্তাব। নোট অফ ডিসেন্ট গুলো গেল, বিএনপি তো স্টেট বলছে আমরা ঐক্যমত্য কমিশনে যেটুকু স্বাক্ষর করেছি ওটার মধ্যে আছি আমরা, তাদের নো কনফিডেন্স বলে নো কনফিডেন্স হাওয়া করে দিছে। ঐক্যমত্য কমিশন যেটা ছিল সেটা হাওয়া করে দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সরকার। মনে হয় কামরূপ কামাখ্যা থেকে কেউ জাদু করেছে, বান মেরেছে, অথবা কালো জাদু করেছে। নচেত আমাদের এই সমাজে প্রতিদিন একটা করে প্রাকৃতিক দুর্যোগ, একটা করে রাজনৈতিক দুর্যোগ, সামাজিক দুর্যোগ, অর্থনৈতিক দুর্যোগ মানে তছনছ করে দিচ্ছে। এই সময়টাতে খুব বেশি মানুষের হয় কি, মানুষের যখন খুব অ্যালার্জি হয়, চুলকায়, তখন দেখবেন যে একজন স্বাভাবিক মানুষ, ভদ্রলোক মানুষ, তার খুব চুলকাচ্ছে, সে এলোমেলো করে একবার ডানে যাবে, একবার বামে যাবে, একবার কাত হবে, এখানে চুলকাবে, ওখানে চুলকাবে, কথাবার্তা একটা এলোমেলো ভাব থাকবে, চারিদিকে যাবে, খাম করবে, এরকম একটা ভাবসাব। সরকারের অবস্থা হয় কি, এই সময় ইলেকশন করবে, ইলেকশন না করে তাদের নানা রকম চুলকানি দেখা দিয়েছে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বন্দর লিজ দিতে হবে, তাদেরকে এই সময়টাতে নতুন আরেকটা বন্দর তৈরি করতে হবে, তাদেরকে এই আইসিটি পার্ক করতে হবে, তাও আবার কড়াইল বস্তিতে না কোথায়তে, এই সমস্ত বিষয় নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে, প্রায় প্রতিটি জিনিসই আমাদের নির্বাচনের যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে শত যোজন দূরে নিয়ে যাচ্ছে।
ফলে সরকার আয়োজন করছে, একটা দেখলাম যে হাস্যকর, কি একটা বিজেপি বা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা নির্বাচনের দিন সেই ক্রিমিনাল ধরবে যারা ভোট ব্যালট ছিনতাই করেছে। তো সেটা ধরার জন্য একটা মহড়া হচ্ছে, সেই মহড়াতে মানে এরকম দৃশ্য আমি আমার জীবনে কখনো দেখিনি। মানে ভোট কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই হচ্ছে বা জাল ভোট দেওয়া হচ্ছে বা অন্য কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, এটা ধরার জন্য মানে অগ্নি নির্বাপনের জন্য যেভাবে মহড়া দেওয়া হয়, সেনাবাহিনী যেভাবে যুদ্ধের মহড়া দেয়, ঠিক এইভাবে সেই ভোটকে কেন্দ্র করে মহড়া দিচ্ছে। এবং সেটা দেখে আমার এত সুন্দর, আমার মনটা ভালো হয়ে গেছে। আমি অনেক দিন যাবৎ হাসি না, কিন্তু ওদের এই দৃশ্য দেখে আমার ভীষণ রকম মানে হাসি পেয়েছে। এর কারণটা হলো আমাদের এই সমাজে দেখবেন যে যারা খুব ওভার অ্যাক্টিং করে, যে কোনো সময়টাতে ওভার অ্যাক্টিং করে, সেই ওভার অ্যাক্টিং করতে গেলেই তারাই ধরা খায়। ধরেন আপনি নাচতে জানেন না, আপনার খুব বাদ্য শুনে মানে একেবারে নাচুনি বুড়ির মতো মনে হলো আমি আজকে নাচবই, একেবারে নাচতে গিয়ে দেখুন হঠাৎ করে পাটা ভেঙে গেছে। আপনি কোনোদিন গাইতে জানেন না, হঠাৎ করে দেখলেন যে সারে গামা বলতেন, এক গাদা কপ মুখের ভিতরে এসে একেবারে সামনে আপনার টেবিলের উপর পড়ে গেল। আপনি বুঝতে পারেন ও ওভার অ্যাক্টিং। আপনি যেটা পারেন না সেই জিনিসগুলো আসলে আপনাদের আসলে করা উচিত না। ফিরে এসে দর্শকদের সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, তাহলে কি গণভোটে কোনো সমাধান আপনি দেখছেন না? না, আমি দেখছি না, আরো সমস্যা তৈরি করবে। রনি ভাই শেষ কথা বলছে, ওইটা তখন ঘটবে, নিশ্চিত ঘটবে। আগে ফসকা গেলেও ওই সময় যা ঘটবে। গণভোটে শিশু সহ আপনার এই সরকারের হিসাবে প্রায় 850 মানুষ মারা যায় নাই শিশু সহ। আর ড্রোন হামলা, হেলিকপ্টার থেকে বাচ্চা কোলের থেকে মারা যায় নাই। এগুলোর কি হবে? কে হিসাব দিবে এগুলোর? জুলাই যে সনদ, এটার ভিতরে অনেক কিছু আছে যেগুলা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সেই জায়গাটাই বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেগুলো তাহলে সেগুলো অনিশ্চিত। এক দুই হলো আপনার জুলাই সনদের 84টা সংস্কার এর ভিতরে হানাতে ঢুকাই দিয়েছেন। এটাও তো অবৈজ্ঞানিক, এও তো চ্যালেঞ্জ হবে। আদেশ অবৈধ, এই আদেশে তো একসময় চ্যালেঞ্জ হবে, কি করবেন? এটা বাতিল হয়ে যাবে। তো সুতরাং যেটা উচিত ছিল, সবগুলো দল যেসব ইস্যুতে একমত হয় ওই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে ডাইরেক্ট সংসদে যাওয়া উচিত ছিল। যেহেতু সংসদ ছাড়া গণভোটেও কিছু হলেও সংসদে পাশ করতে হবে, ডাইরেক্ট সংসদে যাওয়া উচিত ছিল। সবগুলো তো অভ্যুত্থানের শক্তি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এগুলো তো রাখা হয় নাই। তো আপনারা একমত হতে পারলেন না কেন? আবার ইউনিট সরকারও ঠিকই প্যাচ দিয়ে রাখে, সেও কিন্তু এটা ঝামেলা তৈরি করে রাখছে। এটা একমত হতে দেয় নাই প্রথম থেকে। আপনি খেয়াল করে দেখেন, বিএনপির টার্গেট হচ্ছে খালি ইলেকশনে যাব, সরকার গঠন করবো। কিন্তু রাজনৈতিক দলগুলোর অনৈক্যের দায়ভার কি সরকারের উপর কোনোভাবে বর্তায়? অনৈক্য তৈরি করার ইস্যু তৈরি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে। সেটা কিভাবে? কিভাবে? একবার বিদেশ থেকে বললো না, একটি দল পতিত দলের সাথে পরামর্শে এবং বিদেশি পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্রে যদি সরকার চালানো অসম্ভব করে তোলে, তাহলে নতুন করে ভাবতে হবে। এটার অর্থ কি? সেই দলটা কি? বিএনপিকে তো অপোজিশন ঠেলে দিয়েছে। আবার দেখেন, দেশে যায় বিদেশে যায়, বৈঠক করে বিএনপি, জামাত, এনসিপি কে নিবন্ধন হয়েছে? নিবন্ধিত দল না, নিবন্ধিত দল ছিল 52টি নিবন্ধন। তার ভিতরে আপনি কোন ক্রাইটেরিয়াতে কোনভাবে 30টা দলের সাথে বৈঠক করলেন, বাকিগুলো বাদ রাখলেন কেন? দুই হলো এনসিপিকে নিয়ে আমেরিকা যান, জাতিসংঘে যান, আওয়ামী লীগ, বিএনপি এবং এনসিপি, আর পুরনো দল ছিল না। এনসিপিকে কেন নেন? কারণ তার নিজের দল, তারা তাকে নিয়োগ দিছে। গডফাদার, মাস্টার মাইন্ড, এইসব কয়ে। আর এনসিপি যত দাবি করে, জামাত যত একসাথে দাবি করে, সবগুলি পূরণ হয়। আর বিএনপি দাবি করলে স্লিপ করে। আর বিএনপি সব ছাড় দেয়। ছাড় দিতে কারণ তাদের দরকার কোনো মতে তো হাতে পায়ে ধরে ইউনূসকে দিয়ে একটা নির্বাচন নেওয়া যায় কিনা। এইটা শেষ পর্যন্ত একটা ডেট নিছে, কিন্তু এটা তো শঙ্কা ইউনূসের যোগ্যতার কি কারণে শঙ্কা দেখছেন, সেই প্রশ্নটি রাখছি আপনার কাছে। পরবর্তী অংশে ফিরছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। গোলাম মাওলার অনেকটা ভিন্ন বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। তৌহিদি জনতা আসলে কারা? কখন আমরা দেখছি বাউলদের উপর তারা আক্রমণ করছে, কখন আমরা দেখছি কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দিচ্ছে, কখনো মাঝারে হামলা করছে। কোন ক্ষমতা বলে তাদের দৌরাত্ম্য সীমা ছাড়িয়ে যাচ্ছে? আসলে এই গত 14 মাসে বাংলাদেশে কতগুলো নতুন শব্দ আসছে, যেমন ইনকিলাব জিন্দাবাদ, তারপরে এরকম তৌহিদি জনতা। তো এই জিনিসগুলো বাংলাদেশে ছিল না।
এখন মূল ব্যাপার হলো যে প্রত্যেকটা ধর্মেরই কতগুলো মৌলিক শব্দ রয়েছে। ইসলাম ধর্ম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেকটি ধর্মেরই কত মৌলিক শব্দ রয়েছে। তো যারা এই সকল শব্দগুলো ধারণ করে নিজেদেরকে অতিমানব, মহামানব, বিশেষ মানব বানানোর চেষ্টা করে, সেখানে ফলাফল ভালো আসে না। প্রত্যেকটা ধর্মেই যারা প্র্যাকটিসিং, মানে যারা অনুসরণ করে, তারা কখনো সেটা প্রদর্শন করে না। আমাদের এই বাংলাদেশে যে প্রচলিত ধর্মগুলো রয়েছে, প্রায় সব ধর্মের বয়সই 1000 বছরের অধিক। হিন্দু ধর্মের বয়স 5000 বছর, বৌদ্ধ ধর্মের বয়স 2000 বছরের বেশি, ইসলাম ধর্মের বয়স আপনার 1400 বছর, খ্রিস্টান ধর্মের বয়স 2000 বছরের বেশি। তো এই ধর্মগুলো কিন্তু পাশাপাশি বসবাস করে আসছে সারা দুনিয়াতেই, আমাদের বাংলাদেশেও। কখনো খ্রিস্টানরা, যেমন ইংরেজ জমানাতে খ্রিস্টানরা রাষ্ট্র চালিয়েছে, কখনো হিন্দুরা শত শত বছর ধরে রাষ্ট্র চালিয়েছে, মুসলমানরা শত শত বছর ধরে রাষ্ট্র চালিয়েছে। তো সেক্ষেত্রে এই বাংলার যে প্রকৃতি এবং পরিবেশ, সেই পরিবেশের মধ্যে বিভিন্ন ধর্মমতের যারা লোকজন, এরা ঝগড়াঝাটি করেছে, মারামারি করেছে, আমরা এটা কখনো দেখিও নাই, শুনিও নাই। বরং এইখানে এতটা ঐক্য, সাম্প্রদায়িক দাঙ্গাটা অনেক দেশে হয়েছে। এমনকি মধ্যপ্রাচ্যে আপনি চিন্তা করেন, প্রায় ক্রুসেডের নামে কয়েকশো বছর ধরে তারা যুদ্ধ করেছে, তারপরে অন্যান্য দেশে যুদ্ধ করেছে, কিন্তু আমাদের দেশে এই ধরনের কোনো যুদ্ধ হয়নি। আমাদের বাঙালির সংস্কৃতিটা হলো মিলেমিশে থাকা গ্রাম বাংলায়। তো কাজে এই যে এখন যা কিছু হচ্ছে, তৌহিদি জনতা বলেন, ইনকলাব বলেন, যা কিছু বলেন, এক ধর্ম দ্বারা অন্য ধর্ম আক্রমণ, কথায় কথায় ব্লাসফেমি, ধর্ম অবমাননা, এরপরে ও কাফের, ও মুনাফেক, ও ঠিক না, ও বাতেল, এই জিনিসগুলো মানে আসলে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মানে এগুলো আমরা না, মানে আমাদের তো আমি বললাম যে আমাদের আবহমান বাংলা, এখানে কে কুমোর, কে মুচি, কে নাপিত, এটা নিয়ে আমরা কখনো কাউকে ছোট বড় করতে দেখিনি। একেবারে গ্রামের সৈয়দ সাহেব, তিনি যেভাবে একটা নাপিতকে দাদা বলে ডাকেন, আবার দেখা গেল যে কুলীন ব্রাহ্মণ, সে মুসলমানদের মধ্যে যে সবচেয়ে নিচু বর্ণের মানুষ, তাকেও ভাই বলে সম্বোধন করছেন। তো কাজে এই যে যন্ত্রণাগুলো আসছে, এর মধ্যে আল কায়দা, এর মধ্যে আপনার মনে করেন যে হরকাতুল জিহাদ, এর মধ্যে অন্যান্য যে সমস্ত মানে পশ্চিমা যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে কোনো একটা দেশ এবং জাতিকে ধ্বংস করে দেওয়া হয়, যেভাবে ইরাক ধ্বংস করা হয়েছে, সিরিয়া ধ্বংস করা হয়েছে, আফগানিস্তান ধ্বংস করা হয়েছে, মানে তারা তাদের একটা ব্যবসায়িক স্বার্থ মানে চরিতার্থ করার জন্য সাম্প্রদায়িক এবং যাকে বলা হয় সামন্ততান্ত্রিক অথবা যেটাকে বলা হয় সাম্রাজ্যবাদী নীতি বাস্তবায়ন করে, হোয়াট এভার মেবি, তারা প্রথমত করে কি মানুষকে উগ্র করে তোলে, এবং মানুষদেরকে সবসময় একটা স্বপ্ন দেখায়, এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, আর এই কাজ যদি তুমি না করো তাহলে তুমি জান্নাতে যাবে না। তৌহিদি জনতার মূলে অন্য কোনো শক্তি? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে আমাদের দেশের তৌহিদি জনতা বলেন, মানে যে কোনো উগ্রবাদ, হিন্দুদের মধ্যে যদি উগ্রবাদ হয়, এই উগ্রবাদটা আমাদের বাঙালির কালচারের মধ্যে নেই, হাজার বছরের কালচারের মধ্যে নেই। এটা বিদেশি কোনো চক্রান্তের একটা ফলাফল, যে চক্রান্ত দিয়ে এই বাংলার যে স্বাভাবিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হাজার হাজার বছর, এই সম্পর্কটা নষ্ট করে কোনো একটা বিদেশি শক্তি এখানে ঢুকতে চাচ্ছে, আমাদেরকে মানে ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগিয়ে দিয়ে আমাদের এখানে তাদের স্বার্থ চরিতার্থ করতে চাচ্ছে এবং আমাদের সহায় সম্পদ। কোন স্বার্থ নিয়ে এই বিষয়গুলো ঘটাচ্ছে বা করতে চাইছে, তাদের মূল লক্ষ্যটা কি, সেই প্রশ্ন আমি আপনার কাছে রেখে যাচ্ছি। বিস্তারিত শুনবো, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। গোলাম মাওলা রনি, যে আলোচনায় আমরা ছিলাম, সাম্রাজ্যবাদী শক্তি কিংবা বিদেশি শক্তি বাংলাদেশ থেকে কি আদায় করতে চাইছে, তাদের মূল লক্ষ্যটা কি বোঝার চেষ্টা করুন। জুই, এখানে 18 কোটি মানুষের একটা বিরাট বাজার। শেখ হাসিনা যখন ক্ষমতায় এসেছিলেন তখন পার ক্যাপিটা ইনকাম অন অ্যাভারেজে 2008 সনে $800 মতো ছিল, আর তিনি যখন ক্ষমতা থেকে চলে গেলেন এটা অলমোস্ট অ্যাবাউট 3000। ভারতের অন অ্যাভারেজের 2-3টা রাষ্ট্র, যেমন মহারাষ্ট্র, কেরালা, এরকম 2-3টা রাষ্ট্র ছাড়া বেশিরভাগ ভারতের রাজ্যের চাইতে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেশি। তো বোঝার চেষ্টা করেন যে 18 কোটি মানুষ, প্রতিজনের আয় যদি $3000 হয়, এই রিক্সাওয়ালা থেকে শুরু করে, এটা একেবারে মানে গ্লোবালি অ্যাক্রেডিটেড। তো এটার এগেনস্টে কত বড় মার্কেট, একটা আইফোন বাংলাদেশে কত চলে আপনি চিন্তা করেন তো। এখন ধরেন সিঙ্গাপুর অনেক শক্তিশালী দেশ বা অনেক ধনী দেশ, কিন্তু লোকসংখ্যা তো অল্প। তো এই যে একটা বিরাট মার্কেট, এই মার্কেট ধরার জন্য ইলন মাস্ক ব্যস্ত, এই মার্কেট ধরার জন্য বিআরডি মানে চায়না ব্যস্ত, এই মার্কেট ধরার জন্য সৌদি আরব ব্যস্ত। সব মিলিয়ে এটা প্রথম হলো যে এখানে একটা বিরাট বাজার আছে। 2 নম্বর হলো যে আমাদের যে
বঙ্গোপসাগরটা, এই মুহূর্তে বঙ্গোপসাগরটা, এটাকে কেন্দ্র করে যে একটা রাষ্ট্রগুলো আছে, এখন পৃথিবীর গ্লোবাল পলিটিক্সটা এটা বে অফ বেঙ্গলে চলে আসছে। একটা সময় যেটা ভূমধ্য সাগরে ছিল, একটা সময় যেটা রেড সিতে ছিল, একটা সময় যেটা সাতিল আরবে ছিল। এখন ওই সমস্ত দেশ ছেড়ে ইকোনমিটা চলে আসছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর শেষে চীন, নেপাল, ভুটান, এই রিজন। এবং এখানকার গেটওয়েটা হলো বঙ্গোপসাগর, আর বঙ্গোপসাগরের জন্য মহীসোপানটা হলো আমাদের সবচেয়ে সুন্দর মহীসোপান আছে। মানে এখানে ভারতে তো আপনি মাত্রবাড়ি করতে পারবেন না, বাংলাদেশের উপর যদি আপনার কর্তৃত্ব থাকে তাহলে এই যে বঙ্গোপসাগরের যে অঞ্চলটার উপর আপনি আধিপত্য দেখাতে পারছেন, সেটা ভারত হোক, সেটা পাকিস্তান হোক, সেটা চীন হোক, কিংবা সেটা আমেরিকা হোক, সে একটা সময়ে যে ইকোনমি, গ্লোবাল ইকোনমি 18 কোটির সাথে সাথে অলমোস্ট 250 ক্রোর, 250 কোটি মানুষের উপর একছত্র আধিপত্য একটা গ্লোবাল মার্কেটিং নিয়ন্ত্রণ করতে পারে যদি বে অফ বেঙ্গলের উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। এইগুলো এক। এর পরবর্তী যেটা আছে যে এখন দুটো সুপার পাওয়ার, একটা হলো ভারত আর একটা হলো চীন। এই দুটো সুপার পাওয়ার যেভাবে বাড়ছে, এভাবে যদি তারা অব্যাহতভাবে আর মাত্র 20 বছর চলতে থাকে, নোবডি লাক্স আমেরিকা, আমেরিকাকে কেউ জিজ্ঞাসা করবে না। ফলে আমেরিকার একটা মাস্টার পলিসি হলো ছলে বলে কৌশলে এই দুটো রাষ্ট্রকে নিয়ন্ত্রণে রাখতে হবে। আর এই দুটো রাষ্ট্র নিয়ন্ত্রণ রাখার জন্য আপনি ম্যাপের দিকে তাকিয়ে দেখেন, বাংলাদেশের টেকনাফ, উখিয়া এই অঞ্চল, কক্সবাজার, সে এত সুন্দর জায়গা আর নেই। ফলে আমাদের বাংলাদেশ কি পরাশক্তিদের বলয় ঢুকে যাচ্ছে কিনা? বলয়ের মধ্যে ঢুকে অলরেডি গিয়েছে এবং আমরা ওদের যে মাস্টার প্ল্যান, ওদের যে চাল, সেই চালের মধ্যে আমরা পড়ে গেছি। এখানে শুধুমাত্র আমেরিকা নয়, আমেরিকা এবং ইউরোপ একটা পক্ষ, মিডল ইস্টের যে সৌদি আরব থেকে শুরু করে তাদের একটা পক্ষ, তারাও কিন্তু এখানে যাচ্ছে। রাশিয়া এখানে আলটিমেটলি তাদের একটা বিরাট মানে শক্তি তারা এস্টাবলিশ করে ফেলছে এবং এখানে কিন্তু বাংলাদেশে অনেকগুলো রাশিয়ান সৈন্য আছে। এই যে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্র, সেখানে কিন্তু রাশিয়া তাদের সে কেপিআই জোন, ওইটা রক্ষা করার জন্য তাদের দে হ্যাভ দেয়ার ওন মিলিটারি, এবং এটা চুক্তির আন্ডারে। ইভেন এই যে চট্টগ্রাম বন্দর আমরা যেটা যদি ডেনমার্কে দিয়ে যাই, এখানে ন্যাটোর সৈন্য চলে আসতে পারে, এটা একটা কেপিআই জোন। ফলে তাদের এটা দেখার জন্য ন্যাটোর সৈন্য চলে আসতে পারে। ন্যাটোর সৈন্যর সাথে যদি আমেরিকান সৈন্য আসে, আপনি কোনো অবস্থাতে না করতে পারবেন না, বিকজ চুক্তিতে ওইভাবেই থাকে, কেপিআই জোন এটা করে। যেমন আমাদের পদ্মা সেতু, আমাদের যমুনা সেতু, এই পারে কিন্তু আমাদের সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট আছে।